নমস্কার, শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। আমি গত 23 তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি স্থগিত হয়ে যাওয়ার দিন একটি ভিডিও করে আমাদের অবস্থান জানিয়েছিলাম এবং বলেছিলাম রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যে কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করেছেন সেই কমপ্লায়েন্স রিপোর্ট সম্পর্কে আমাদের অবস্থান আমরা পুরো বিষয়টা পর্যালোচনা করে খুব শীঘ্রই জানাবো। আজকে সেই পর্যালোচনাটা আমি করার চেষ্টা করছি। প্রথমেই আসব গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসগুলির কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের প্রসঙ্গে। প্রথমেই বলি, রাজ্য কর্মী আন্দোলনে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের অধিকার সম্পর্কে আমাদের সচেতনতার অভাব। প্রথম প্রশ্ন, আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে প্রথম থেকে বলে আসছি যে সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়ের অন্তর্ভুক্ত গ্র্যান্ট ইন হেড ইনস্টিটিউশনসগুলির কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরাও কোন ভিত্তিতে আমরা এটা বলছি। প্রথম কথা, আমরা 2016 সালে স্যাটে যে পিটিশন দাখিল করেছিলাম সেখানে অত্যন্ত স্পষ্টভাবে পঞ্চম রাজ্য বেতন কমিশনে যাদের বেতনক্রম সুপারিশ হয়েছে এবং রোপা 2009-এ যাদের বেতনক্রম সংশোধিত হয়ে কার্যকর হয়েছে তাদের জন্য আমরা মামলা করেছিলাম এবং সেই রোপা 2009-এ গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মীরাও অন্তর্ভুক্ত। এখন আপনারা যে কোনো নেতা সংগঠকের কথা সম্পূর্ণ বিশ্বাস করার আগে নিজেরা মিলিয়ে নেবেন। আমি আপনাদের রোপা 2009-এর 25 নম্বর পাতায় যেতে বলবো। সেখানে ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চের একটি অর্ডার দেওয়া আছে। অর্ডারটির নম্বর হচ্ছে 1691F, ডেটেড 23 ফেব্রুয়ারি 2009। সেই অর্ডারে কি বলা আছে, কারা কারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ পাওয়ার যোগ্য বলে পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত রোপা 2009-এ সংস্থান রেখে গিয়েছিলেন, অর্থাৎ সরকারের পক্ষে একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট করেছিলেন। যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট শাসক দলের পরিবর্তন হলেও সরকার কখনো অস্বীকার করতে পারে না এবং সেটা আইনিভাবে বলবৎযোগ্য। সেই অর্ডারের 1-এর বি অংশটা আমি আপনাদের পড়তে বলবো। সেখানে বলা আছে, টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট স্পন্সর্ড অর এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস, ট্রেনিং ইনস্টিটিউশনস অফ প্রাইমারি টিচার, libraries, polytechnics and junior technical schools, non-teaching employees of non-government colleges sponsored or aided, employees of the municipalities, municipal corporations, notified area authorities, district primary school councils and panchayat bodies। এইটা হচ্ছে রোপা 2009-এর 25 নম্বর পাতায় কারা কারা রোপা 2009 অনুসারে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ পাবেন, তার ডিএ বা ডিয়ারনেস রিলিফ, তার তালিকার একটা অংশ। তা এই অংশে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসগুলোকে একেবারে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যখন রোপা 2009-এর উপর মামলার রায় কার্যকর করা হবে তখন যেই বলুক এই কনস্টিটিউশনাল কমিটমেন্ট থেকে সরকার সরে আসতে পারবেন না, এটা আইনিভাবে বলবৎযোগ্য। এবারে আমি
আপনাদের সুপ্রিম কোর্টের গত 5ই ফেব্রুয়ারি যে রায় হয়েছে সেই রায়ের 16 নম্বর পাতায় যেতে বলবো। 16 নম্বর পাতার 14 নম্বর অনুচ্ছেদে দেখুন, ওভাররাইডিং এফেক্ট অফ রুলস, এই হেডে বলা হয়েছে দি প্রভিশনস অফ দিস রুলস, যে রুলটা আমি বললাম সেটা শুদ্ধ, সেই রুলটা সহ, of these rules have effect notwithstanding anything to the contrary contained in any other rules, orders or notifications for the time being in force, and all such rules, orders and notifications including the West Bengal Service Rules Part 1 shall have effect subject to the provision of these rules. এর দ্বারা কি বোঝা গেল যে যদি যে রুলগুলো রয়েছে, সরকার যে রুলগুলো তৈরি করেছে তার বিপরীত কোনো রুল পরবর্তীকালে তৈরি না হয়ে থাকে, তাহলে এগুলোর সব ইন ফোর্স। এবং এর 17 নম্বর পাতায় যান, রায়ের 17 নম্বর পাতায় কিন্তু আমি রোপা 2009-এর 25 নম্বর পাতায় যে অর্ডারটা দেওয়া আছে সেই অর্ডারটা হুবহু এই 17 নম্বর পাতায় কিন্তু দেয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। অর্থাৎ রোপা 2009 এবং সুপ্রিম কোর্টের রায়ের 16 এবং 17 নম্বর পাতা আপনারা পড়লেই বুঝতে পারবেন যে মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে 8 থেকে 19 এআইসিপিআই মেনে বকেয়া ডিএ পাওয়াটা আপনাদের অধিকার। এরপরে আসুন, স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বহু গ্র্যান্ট ইন এড কর্মী বন্ধু তারা আমাদের বিভিন্ন ভিডিওর মন্তব্যে লেখেন যে আপনারা তো সুপ্রিম কোর্টে আমাদের কথা বলেননি। তারা আইনি বিষয়টা না জেনেই বলেন। দেখবেন সুপ্রিম কোর্টে সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় যুক্ত হতে পারেননি, কারণ মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন উই উইল নট অ্যালাউ এনি ইন্টারভেনশন অ্যাপ্লিকেশন বাট দে মে বি অ্যালাউড টু আর্গু অ্যান্ড অ্যাসিস্ট দ্য কোর্ট। অর্থাৎ এই মামলায় যুক্ত হওয়ার সুযোগ না দিলেও আদালত বান্ধব হিসেবে সংগ্রামী যৌথ মঞ্চকে মহামান্য সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছেন। সেই মঞ্চের যিনি আহ্বায়ক তিনি কিন্তু গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের একজন মাননীয় শিক্ষক মশাই। তিনি তার যে এফিডেভিট ওখানে দিয়েছেন সেখানে নিশ্চয়ই এই তার পেশা হিসেবে মাননীয় শিক্ষক মশাই এটা তিনি নিশ্চয়ই লিখেছেন। অর্থাৎ সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আদালত বান্ধব হিসেবে যে মঞ্চ অংশগ্রহণ করেছে সেখানে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মী রয়েছেন। দ্বিতীয় বিষয়, তাদের আইনজীবী শ্রদ্ধেয় গোপাল সুব্রমণিয়াম তিনি দুদিন তার মূল্যবান সাবমিশন রেখেছেন। তিনিও কিন্তু গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মীদের কথা আলাদা করে উল্লেখ করেননি, সঠিকভাবেই করেননি। কারণ মামলাটা কে এর অন্তর্ভুক্ত সেটা নিয়ে নয়, সুপ্রিম কোর্টে মামলাটা হচ্ছে গত 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট অব দ্য এমপ্লয়িজ, এবং তার প্রেক্ষিতে স্যাট যে রায় দিয়েছিলেন যে বছরে দুবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বকেয়া ডিএ রোপা 2009-এর সরকারকে দিতে হবে। সেই দুটি অর্ডারের বিরুদ্ধে, সেই দুটি আদেশনামার বিরুদ্ধে তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পিটিশনার, সেখানে রাজ্য সরকারকে প্রমাণ করতে হবে যে এই যে দুটি অর্ডার স্যাট এবং হাইকোর্টের, সে দুটি অর্ডার আইনত সঠিক নয়, আইনত ভুল। এবং আমাদের রেসপন্ডেন্টদের কাজ হচ্ছে এটা যে আইনত ঠিক সেটা প্রমাণ করার প্রয়াস নেওয়া।
এখানে কোনোভাবেই কারা কারা এর অন্তর্ভুক্ত এই নিয়ে সওয়াল জবাব করা যায় না। কিন্তু আমরা যখনই সুযোগ পেয়েছি, ইন্দু মালহোত্রার কমিটিতে আমাদের যখন ডাকা হয়েছে, আমরা 27 এপ্রিলের বৈঠকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মী, কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের কথা বলেছি এবং এফিডেভিট দিয়ে সেটা নথিভুক্ত করিয়েছি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, সুপ্রিম কোর্টে সরকার যখন 41,770 কোটি টাকার হিসেব দিয়েছিলেন, সেই সময়ে সরকার কিন্তু স্বীকার করে নিয়েছিলেন যে এই মামলার রায়ে অন্তর্ভুক্ত হচ্ছেন গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসগুলির কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা। কিভাবে? তারা যে হিসেব দিয়েছিলেন 41,770 কোটি টাকা, সেটা দুটি ভাগ করে দিয়েছিলেন। একটি কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খরচ, আরেকটি গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসগুলির কর্মরত এবং অবসরপ্রাপ্ত রাজ্য কর্মীদের হিসেব। মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এই হিসেবটা নথিভুক্ত করেছেন। মাননীয় বিচারপতিরা কখনো বলেননি যে আপনারা গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের হিসেব দিয়েছেন কেন, এটাই মামলার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ এই সুপ্রিম কোর্টের রায়ে একদম অবিতর্কিতভাবে, প্রশ্নাতীতভাবে এই গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই রায়ের অন্তর্ভুক্ত এবং এই রায়ে তারা বকেয়া ডিএ পাবেন। এটা হচ্ছে আইনি বিষয়। এবারে আসুন, আমি গত 22 তারিখে একটি প্রখ্যাত ইউটিউব চ্যানেলে আমার ভাতৃপ্রতিম এক নেতার সাক্ষাৎকার শুনেছি। তিনি আশা প্রকাশ করেছেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই সুপ্রিম রায় মেনে ডিএ দেয়া না হলেও রাজ্য সরকার তাদের এই বকেয়া ডিএ দিয়ে দেবেন এবং সেটা তারা স্ট্যাটাস রিপোর্টে অন্তর্ভুক্ত করতে পেরেছেন। আমার মনে হয় বোঝার ক্ষেত্রে কোথাও ভুল হচ্ছে। ওই ইউটিউবার তার বিজেপিকে সমর্থন করার আরোপিত দায় থেকে তিনি এই ধরনের প্রচার করতেই পারেন, কিন্তু আমার ভাতৃপ্রতিম যে নেতা এই আশা প্রকাশ করেছেন, আমার মনে হচ্ছে বোঝার ক্ষেত্রে কিছু ভুল হচ্ছে। আমি এই গ্র্যান্ট ইন ইনস্টিটিউশনস এর কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সম্পর্কে 92 পাতার স্ট্যাটাস রিপোর্টে রাজ্য সরকার কি বক্তব্য সুপ্রিম কোর্টের কাছে রেখেছেন, আমি সেইটা হুবহু পড়ছি। 10 নম্বর পাতায় এটা আপনি পাবেন। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ফর দ্য এন্টায়ার পিরিয়ড এপ্রিল 2008 টু ডিসেম্বর 2019, তাদের জন্য 11,983 কোটি টাকা খরচ হবে। তারপরে লিখেছেন, the above estimated budget covers the state government employees and pensioners since the judgment of Honorable Supreme Court does not cover grant in aid institutions. This has also been deliberated in the meetings of Honorable Monitoring Committee. However, as the GIA institutions are not covered under the ambit of the Honorable Supreme Court judgment, the state government of its own volition has decided to extend the payment of DA areas to grant in aid institutions also to maintain parity. Notification number 998/F
ব্র্যাকেট দিয়ে P2 ডেটেড 13/03/2026 therefore grant in aid institutions may be kept out of the ambit of compliance judgment of Honorable Supreme Court. ভালো করে এই শব্দ চয়নগুলো বোঝার চেষ্টা করুন। বলা হয়েছে however since the judgment of Honorable Supreme Court does not cover grant in aid institutions, অর্থাৎ রাজ্য সরকার মনে করছেন, বর্তমান রাজ্য সরকার, যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা সুপ্রিম কোর্টের এই রায়ের পরিধির মধ্যে আসছেন না। তারপরে দেখুন, however as the, তার পরের লাইন হচ্ছে দিস হ্যাজ অলসো বিন ডেলিবারেটেড ইন দ্য মিটিং অব দ্য অনারেবল মনিটরিং কমিটি। এইটা অনারেবল মনিটরিং কমিটি অর্থাৎ ইন্দু মালহোত্রার কমিটিতেও আলোচিত হয়েছে। However, as the grant in aid institutions are not covered under the ambit of the Honorable Supreme Court judgment, the state government of its own volition has decided to expend the payment of DA areas to grant in aid institutions also to maintain parity বলে ওই 13/3/2026 অর্ডার নাম্বারটার উল্লেখ করেছেন। অর্থাৎ এক্ষেত্রে দুটি বিষয় স্পষ্ট। একটা হচ্ছে মাননীয় বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে মনিটরিং কমিটি তৈরি করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, সেই মনিটরিং কমিটি তারা মনে করেছেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা সুপ্রিম কোর্টের এই রায়ের অ্যাম্বিটের মধ্যে আসছেন না। তারপরেও 13/3/2026 অর্থাৎ পূর্বতন শাসক দলের নেতৃত্বাধীন সরকারের সময়ে সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে অন্যান্য রাজ্য কর্মীদের সমতা আনার লক্ষ্যে তারা ওই মালহোত্রা কমিটির নির্দেশ উপেক্ষা করে তাদের জন্য অর্থাৎ গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই সুপ্রিম কোর্টের রায় অনুসারে এই বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফ দেওয়ার জন্য এই 978 P2 13/3/2026 এই অর্ডার বার করেছিলেন। এর পরের লাইনটা দেখুন, এইটা বর্তমান রাজ্য সরকারের বক্তব্য। Therefore, grant in aid institutions may be kept out of the ambit of compliance of judgment of Honorable Supreme Court. এর মানেটা কি দাঁড়ালো? অর্থাৎ পূর্বতন শাসক দলের নেতৃত্বাধীন সরকার মনিটরিং কমিটির আপত্তি সত্ত্বেও গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ এআইসিপিআই অনুসারে দেওয়ার জন্য একটি সরকারি আদেশনামা প্রকাশ করেছিলেন। বর্তমান সরকার তারা অত্যন্ত সুস্পষ্টভাবে সুপ্রিম কোর্টে জানাচ্ছেন যে therefore grant in aid institutions may be kept out of the ambit of compliance of judgment of Honorable Supreme Court. যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই সুপ্রিম কোর্টের রায়ের অ্যাম্বিটের বাইরে রাখার জন্য মানে রাখার সুপারিশ রাজ্য সরকার করেছে। আপনি এই পুরো যে বক্তব্য রাজ্য সরকারের, এখানে আপনি ভেবেচিন্তে বলুন, বর্তমান রাজ্য সরকার অত্যন্ত সুনির্দিষ্টভাবে পূর্বতন শাসক দল শাসিত রাজ্য সরকারের বিপরীতে গিয়ে
সুপ্রিম কোর্টকে জানাচ্ছেন যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সুপ্রিম কোর্টের এই রায়ের অ্যাম্বিটের আওতার বাইরে রাখা হোক। বর্তমান সরকার কিন্তু এই 10 নম্বর পাতায় এই বক্তব্যে কোথাও গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কোনো প্রতিশ্রুতি রাখেননি। এবারে আপনি বলুন, সত্যিই কি রাজ্য সরকার অন্তত এই কমপ্লায়েন্স রিপোর্ট অনুসারে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের 2009 থেকে 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ দেওয়ার জন্য ন্যূনতম কোনো রকম কমিটমেন্ট করলেন? উল্টে তারা যেটা করলেন, সুপ্রিম কোর্টের রায়ের অ্যাম্বিটের বাইরে তাদের রাখার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করলেন। আপনারা যথেষ্ট সচেতন, শিক্ষিত মানুষ, আপনারা নিজেরা নিজেদের ব্যক্তিগত যে মেধা, ব্যক্তিগত যে বুদ্ধিবৃত্তি, ব্যক্তিগত যে বোঝার মানসিকতা, সেইখান থেকে নিরপেক্ষ আঙ্গিকে আপনারা বিচার করুন যে এই ক্ষেত্রে আমরা কি গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য ন্যূনতম কোনো প্রতিশ্রুতি পেয়েছি যার বলে আমরা বলতে পারি যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা অপেক্ষা করুন, রাজ্য সরকার দিয়ে দেবেন? এই প্রসঙ্গে আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা বিশ্বাস করি এবং আইনি পর্যালোচনায় আমরা জানি যে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই ডিএ মামলার রায়ের অন্তর্ভুক্ত। 2008 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ তাদের দিতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টে আমরা যেদিন মামলার দিন পড়বে সেদিন আমরা আমাদের আইনজীবীরা এই বিষয়টি উল্লেখ করবেন এবং আমি যে কথাগুলো বললাম এগুলো আইনজীবীদের কথা। সেই আইনজীবীরা এই সব যুক্তি সাজিয়ে গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য মহামান্য সুপ্রিম কোর্টে সওয়াল করবেন। কিন্তু আমি বিনীতভাবে সমস্ত অতীতে কি হয়েছে ভুলে যান। সমস্ত গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসগুলির সমস্ত কর্মী সংগঠন, অবসরপ্রাপ্তদের সমস্ত সংগঠন, তাদের কাছে আবেদন করব, আপনারা দয়া করে সম্মিলিতভাবে সবাই মিলে আলোচনা করুন, আইনজীবীদের পরামর্শ নিন এবং আপনাদের কি করা উচিত সেটা আপনারা সম্মিলিতভাবে ঠিক করুন। কারণ এই সরকার গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই 2009 থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএ দেবেন এরকম কোনো বক্তব্য এই 92 পাতার কমপ্লায়েন্স রিপোর্টে নেই। এবারে আমি অন্য কয়েকটা বিষয়ে যাব। আমার কাছে প্রচুর ফোন আসছে ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী, ওই হোমগার্ডস, সিভিল ডিফেন্স, এনভিএফ ইত্যাদি, এবং সরকারি চুক্তি নিযুক্ত কর্মী যারা ডিএর আওতাভুক্ত, তাদের ক্ষেত্রে এই পুরো 92 পাতার কমপ্লায়েন্স রিপোর্টে রাজ্য সরকার কোনো রকম উল্লেখ করেননি। ফলে রাজ্য সরকার তাদের এই বকেয়া ডিএ দিতে চাইছেন না, এটাই কমপ্লায়েন্স রিপোর্ট থেকে স্পষ্ট। আপনাদের ভাগ্য নির্ধারণ করছে মহামান্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেন তার উপর। এবারে আসি, আপনারা 7 নম্বর পাতায় চলে যান ওই কমপ্লায়েন্স রিপোর্টে। সেখানে বলা হয়েছে, ইন কানেকশন উইথ 4 রিপ্রেজেন্টেশনস মেড টু দ্য মনিটরিং কমিটি বাই ডিফারেন্ট রেসপন্ডেন্টস ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 2026 to June 2026, the state government has submitted detailed point-wise replies
টু দ্য অনারেবল মনিটরিং কমিটি। সেখানে অদ্ভুতভাবে মূল মামলাকারী সংগঠন, যে সংগঠনের নামে মামলাটার টাইটেল কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, তাদের যে বক্তব্য আমরা 27 এপ্রিল মালহোত্রা কমিটির সামনে আমি এবং আমাদের আইনজীবী ফিরদৌস শামীম আমরা বিস্তারিতভাবে উপস্থাপিত করেছিলাম, এপিটেপিট সহ সেই একই বক্তব্য আমরা মনিটরিং কমিটিতে দিয়েছিলাম। তার কোনো পয়েন্ট ওয়াইজ রিপ্লাই কিন্তু রাজ্য সরকার দিলেন না। কেন এই বৈষম্য? আপনি দুটো সংগঠনকে বেছে নিলেন পছন্দ মতো, তাদের পয়েন্ট ওয়াইজ সমস্ত রিপ্লাই দিলেন মনিটরিং কমিটিতে, কিন্তু মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং আরেকটি মামলার সঙ্গে রেসপন্ডেন্ট সংগঠন কর্মচারী পরিষদ, তাদেরকে আপনি কিন্তু তাদের বক্তব্যের পয়েন্ট ওয়াইজ রিপ্লাই দিলেন না। কেন? কারণটা আমরা জানি। আমরা সরাসরি মনিটরিং কমিটির বৈঠকে মনিটরিং কমিটির এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছি, রাজ্য সরকারের এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছি। আমরা বলেছি ইন্টারিম অর্ডারে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতার বেঞ্চ সুনির্দিষ্টভাবে বলেছিলেন রাজ্য সরকারের আর্থিক সংকট, তার অর্থ নেই, এই কারণ দেখিয়ে কর্মচারীদের প্রাপ্য এবং তার ন্যায্য অধিকার আটকে রাখতে পারবেন না সরকার। তারপরেও রাজ্য সরকারের আর্থিক অসঙ্গতির কথা বিবেচনা করে আপনারা এ বি সি গ্রুপের সরকারি কর্মচারীদের টাকা প্রভিডেন্ট ফান্ডে দিয়েছেন, যেটা সুপ্রিম কোর্টের রায়ের কোথাও নেই, এটা আপনার এখতিয়ারে নেই এবং রাজ্য সরকারও এটা করতে পারেন না। দ্বিতীয় যে বিষয়টা আমরা উল্লেখ করেছি ভুল হিসেবের, যে ভুল হিসেবে রাজ্য কর্মীরা যারা পেয়েছেন তারা অন্তত কম বেশি 57% টাকা কম পেয়েছেন, এটাতে আপনারা অনুমোদন দিতে পারেন না। ফলে এবং আরও যেসব প্রশ্ন আমরা বিশেষত গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশনসের জন্যে ওয়ার্ক চার্জ, ডেইলি রেটেড এবং চুক্তিকর্মীদের জন্য আমরা যে সুনির্দিষ্ট বক্তব্য সেদিন আমি বলেছিলাম, সেগুলোর কোনো পয়েন্ট ওয়াইজ উত্তর দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারের নেই। সেই কারণে রাজ্য সরকার কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের ওই মনিটরিং কমিটিতে দেয়া বক্তব্যের কোনো পয়েন্ট ওয়াইজ রিপ্লাই দেয়নি। কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে বলছি একটা রাজ্য সরকার নিরপেক্ষ আঙ্গিকে বিচার করবেন, তারা সমস্ত মামলার সঙ্গে যুক্ত সংগঠন যারা যারা মনিটরিং কমিটিতে তাদের বক্তব্য জানিয়েছেন তাদের প্রত্যেকের বক্তব্যের পয়েন্ট ওয়াইজ রিপ্লাই দিতে বাধ্য। আমরা এটা সুপ্রিম কোর্টে তুলব। এবারে আসো 4 এবং 5 নম্বর পাতা এই কমপ্লায়েন্স রিপোর্টের 4 নম্বর প্যারা, HRMS module was introduced in OSWBI-FMS with effect from 01/01/2016. No centralized computerized database prior to 1/1/16. Data exists in manual form in physical service books. Calculating accurate individual payments therefore requires the digitization of physical service books held by various custodians of service books, pension sanctioning authority, etc. to validate records. আমরা এই বক্তব্যের তীব্র বিরোধিতা করছি। আর কতকাল এই একই গল্প শুনিয়ে যাবেন রাজ্য সরকার? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে 1 জুনের বৈঠকে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে
1/1/2016 আগে অর্থাৎ 31/12/2015 পর্যন্ত রাজ্য সরকারের কাছে কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ডাটাবেস নেই, এই কথাটা সঠিক নয়। কারণ তার আগে কোষা সিস্টেমে বেতন পেনশন হতো এবং তার ডাটাবেস যদি রাজ্য সরকার নষ্টও করে ফেলেন, টাটা কনসালটেন্সি সার্ভিসের কাছে সেই ডাটাবেস আছে, তারা তাদের কাছে নিলেই ডাটাবেস পেয়ে যাবেন। দ্বিতীয়ত, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে সত্যিই ডাটাবেস টাটা কনসালটেন্সি সার্ভিসও দিতে পারেনি, তাহলেও প্রশ্ন থাকে। ইন্টারিম রায় হয়েছে জুন 2025, তখনই তো রাজ্য অর্থ দপ্তরের সর্বোচ্চ আধিকারিকরা জেনে গিয়েছিলেন যে এই ডাটাবেস তৈরি করতে হবে। আজকে 2022 সালের জুলাই মাসের 25 তারিখ, আজকে পর্যন্ত সেই একই গল্প চলবে। আর কতদিন এই গল্প বলে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করতে চাইবেন এবং কর্মচারী ও পেনশনারদের প্রাপ্যটা আটকে রাখতে চাইবেন? রাজ্য সরকার পূর্বতন শাসক দলের অধীনে সুপ্রিম কোর্টের কাছে প্রেয়ার করেছিলেন যে তাদেরকে এই বকেয়া মেটানোর জন্য 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত সময় দেওয়া হোক। রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার 2028 পর্যন্ত 4টে ইনস্টলমেন্টে বকেয়া দেওয়ার জন্য সময় দিতে সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন। কোনটা ভালো আপনারা বিচার করবেন। 2028 ডিসেম্বর। সব থেকে ভয়ঙ্কর বিষয় 19 নম্বর পাতায় দেখুন, Therefore, the determination of the total payment of DA, dearness relief areas, considering the FRBM limits and other aspects mentioned herein above, the extent of AICPI neutralization for the period 2008 to 2019 may kindly be considered to be 85% for the state of West Bengal. অর্থাৎ পূর্বতন সরকার 100% নিউট্রালাইজেশনের নামে আমাদের প্রাপ্যের থেকে 57% কম দিয়েছিলেন। বর্তমান সরকার তার থেকেও 15% কমিয়ে দিচ্ছেন। 100% নিউট্রালাইজেশনের বদলে 85% নিউট্রালাইজেশনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করছেন। এবার আপনারা ভাবুন, আমাদের প্রাপ্যটা এতদিন পূর্বতন সরকারের নিয়মে 57% কম পাচ্ছিলাম, এবারে আরো কত বেশি পার্সেন্টেজে কম পাবো আপনারা হিসেব করে দেখুন। এবারে আসুন সব থেকে আতঙ্কজনক যে বিষয়, বহু কর্মচারী লাফাচ্ছেন। এই তো পে কমিশন বসে গেছে, বিরাট লাভ। পে কমিশনে কর্মচারীদের কোনো প্রতিনিধি নেই। পে কমিশনের যে কমিটি হয়েছে, অর্থাৎ কর্মচারীদের কথা ওই পে কমিশনের মেম্বারদের মধ্যে শোনার মতো কেউ নেই, সবই আমলা। যদিও থাকলেও কি হতো আমি জানি না। আমি আপনাদের নিয়ে যাব এই কমপ্লায়েন্স রিপোর্টের 18 নম্বর পাতায়। সেখানে রাজ্য সরকার বলছেন, ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক সিপিআই কম্বাইন্ড রুরাল প্লাস আরবান declared the MOSPI is available from 2011 only, and comparison has been shown above 2000 from 2012 to 2024 between West Bengal CPI versus All India CPI, which has been converted to 2012 equal to 100. It is found that the state of West Bengal CPI is consistently less than AICPI between 2015 to 2021, thus justifying less than 100% AICPI neutralization. অর্থাৎ পূর্বতন সরকার যে গল্প বলেছিলেন, মিথ্যা একটা রাজ্যভিত্তিক সিপিআই এর কথা বলেছিলেন যে 2011 সাল থেকে নাকি রাজ্য ভিত্তিক সিপিআই আছে, অথচ স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যখন বিচারপতিরা বলেছিলেন আপনারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মানেন না, তাহলে আপনারা কোন সূচকে দিয়ে দেন সেটা আমাদের দেখান, তারা দেখাতে পারেননি। অর্থাৎ বাস্তবে এই
স্টেট বেসড সিপিআই 2011 সাল থেকে তার কোনো অস্তিত্বই ছিল না, এবং রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার, পূর্বতন রাজ্য সরকারের সেই ভয়ঙ্কর কর্মী বিদ্বেষী নীতির অনুসরণ করে কি করতে চাইছেন এই তালিকাটা দেখুন, বুঝতে পারবেন। 2012 সালে অল ইন্ডিয়া 1982 সালকে 100 ধরে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি হয়েছে। আর এই কল্পিত যে ওয়েস্ট বেঙ্গল সিপিআই এর কোনো অস্তিত্ব নেই, সেখানে 2012 সালকে 100 পয়েন্ট ধরা হয়েছে। আগে ছিল 1982 সালকে 100 পয়েন্ট ধরে সব হিসেব হয়েছে। এখন ওয়েস্ট বেঙ্গল সিপিআই বলছে 2012 সাল ভিত 100, এবং মানে বঞ্চনাটা কি মাত্রায় হতে চলেছে দেখুন। 2012-তে এআইসিপিআই হচ্ছে 969,969, আর বেঙ্গল সিপিআই 100। 2013-তে 1075 এআইসিপিআই, বেঙ্গল সিপিআই 111। 2014-তে এআইসিপিআই 1143, বেঙ্গল সিপিআই হচ্ছে 119। 2015-তে এআইসিপিআই হচ্ছে 1210, ওয়েস্ট বেঙ্গল সিপিআই হচ্ছে 122। 2016-তে 1270, আর স্টেট সিপিআই হচ্ছে 129। এইরকম করে 2024 সালে এআইসিপিআই হচ্ছে 1888, আর স্টেট সিপিআই হচ্ছে 195। কনভার্টিং এআইসিপিআই টু সিপিআই ওরা করেছে এই 2024 সালে 195, যেখানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স হচ্ছে 1888। অর্থাৎ পূর্বতন সরকারের মতো এই সরকারও এআইসিপির বদলে একটা কল্পিত সিপিআই করে এআইসিপির তুলনায় বহু গুণ, মানে ভাবুন, এআইসিপিআই যখন 1888, তখন স্টেট সিপিআই 195। 1888 আর 195, পার্থক্যটা বুঝুন। অর্থাৎ এই যে সপ্তম রাজ্য বেতন কমিশন হচ্ছে, এই পে কমিশনে এই স্টেট বেস প্রাইস ইন্ডেক্স ধরে আপনাকে ডিএ দেওয়া হবে। আপনি কোথায় পৌঁছবেন ভেবে দেখুন। সারা ভারতবর্ষের সমস্ত রাজ্য সরকারের তুলনায় আপনার বেতন ভাতা এবং পেনশন সর্বনিম্ন হয়ে যাবে, আতঙ্কিত হওয়ার মতো অবস্থা। এই জায়গায় সরকারের স্তুতি না করে, সরকারের সমর্থন না করে, অন্ধভাবে সরকারের উপর আস্থা না রেখে ঐক্যবদ্ধ কর্মচারী আন্দোলনের প্রয়োজন কিন্তু আজকে অত্যন্ত জরুরি। এইটা মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।